আলোঘর প্রকাশনা নিবেদিত শিক্ষা সংস্কৃতি অনির্বাণ অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি ইকবাল খন্দকার। আশা করছি সবাই ভালো আছেন। আশা করছি আগামী কিছুটা সময় আমাদের সঙ্গেই থাকবেন। দর্শক, এই অনুষ্ঠানে আমরা কথা বলি আমাদের সমাজের বরেণ্য মানুষদের সঙ্গে, জানি তাদের ব্যক্তিজীবনের কথা, জানি তাদের বর্ণাঢ্য কর্মজীবনের কথা। তারই ধারাবাহিকতায় আজ আমরা যার সঙ্গে কথা বলবো তিনি খায়রুল আলম সবুজ। তিনি অভিনেতা, তিনি লেখক। ভাইয়া কেমন আছেন? ভালোই আছি। ছোটবেলায় অভিনেতা হওয়ার ইচ্ছেটা আপনার ছিল, কিন্তু কতটুকু ছিল সেটা পড়াশোনার চাপে, কতটুকু ইচ্ছেটা কতটুকু মাথা চাড়া দিয়ে উঠতে পেরেছিল, বা কোন পরিবেশ থেকে আপনি উঠে আসলেন, অভিনেতা হলেন, লেখক হলেন, ওই সময়টার কথা একটু শুনবো আর কি। ওটার কোনো দিন নেই। আমি যে এই কাজটি শুরু করেছি সেটা কখন শুরু করে দিয়েছি মাঝখানে এসে বুঝলাম। আমি তো শুরু করে দিয়েছি অনেক আগে। আচ্ছা, কিন্তু আমি ওই যে ইচ্ছে করে যে একটা করা, ওটা না, খেলতে খেলতে এইগুলো সব হয়ে গেছে। হ্যাঁ, আমার ইচ্ছাটা ছিল এইরকমই। আমার বড় ভাইরা নাটক করতে তো, আর ছবি দেখতাম। মার কোলে বসেও আমি ছবি দেখেছি। আর যেখানে জন্মেছি বরিশালে, আমার ওই বাড়ির আশপাশটা একটা অদ্ভুত একটা সবুজ রঙের একটি ছিল, পরিবেশ ছিল। আর তখনকার দিনে নদী, নালা, খাল, বিল সবই তো বরিশালে আছে। সুতরাং তার মধ্যে ছিল না, পিচ ঢালা রাস্তা তেমন ছিল না। তোমার ছিল সুরকির লাল রাস্তা, সবুজের মধ্যে লাল রাস্তাগুলো, বুঝতে পারো। এক পাশে আবার নদী থেকে খাল চলে আসছে। হ্যাঁ, এরকম। এই মাঝে মাঝে দিঘি, মাঝে মাঝে পুকুর, সব বাড়িতে একটা করে পুকুর আছে। এইসব একটা অবস্থার মধ্যে সম্পূর্ণ একটি সবুজ পরিবেশের মধ্যে আমার জীবন শুরু হয়েছিল। সবুজের জীবন, একদম সবুজের জীবন। সবুজের মধ্যে আমার জন্ম, এবং এত সুন্দর। আমি আমার পাশেই, আমার যেখানে জন্ম সেটা ছিল একটা ক্রিশ্চিয়ান চার্চ। ওটার মধ্যে তোমার একটা ছিল, ওই যে মাতৃসদন। হ্যাঁ, ওইখানে আমার জন্ম হয়েছিল। তো ওই জায়গায় আমি এখনও যাই মাঝে মাঝে। আমি বরিশাল গেলেই একটু যাই, ওই জায়গাতে ঘুরি। তাতে মনে হয় যে দ্য বেস্ট, সবচেয়ে ভালো জায়গাটি আমার জীবনে ওইটা। এবং ছোটোবেলা থেকে যে ধরেছি, 12.5 বছরে আমি স্টেজে উঠেছি, এবং 13-14 বছর বয়সে একটা নাটক লিখে ফেলেছি। সেই নাটক লিখে ছেলেপুলেরা আমার চেয়ে ছোট যেগুলো, ওগুলোকে নিয়ে নাটক করে ফেলেছি। আপনি পরিচালক, লেখক পরিচালক। কিন্তু অভিনয় করেছিলেন তখন? না, ওটার মধ্যে অভিনয় করিনি। অভিনয় 12.5 বছরে হচ্ছে, আর এটা 14 বছরে লিখেছি। তো ওই যে সময়টা থেকে তারপরে একটা সময় ঢাকায় আসলেন। ঢাকায় ওইভাবে আসলে আমি ওখান থেকে আমি যখন নাটক করছি তখন আমার মা খুব দুশ্চিন্তায় পড়ে গেলেন। আমি কখন পড়ি, কখন বই, স্কুল পড়াশোনা, সেগুলি আমার মা দেখতে পায় না। হ্যাঁ, কোন জায়গায় ফাঁকা ফাঁকা করে ফেলি, কারণ ওটাও করতে হয় তো। হ্যাঁ, করে ফেলি। কিন্তু তারপর যে অনীহা ছিল না আমার কোনোদিন লেখাপড়ার প্রতি। আমি খুব অনেকদিন পর টেবিল সাজাতাম, এবং যেদিন টেবিল সাজাতাম সেদিন টেবিলে বসতাম না। আচ্ছা, আজ শুধু সাজ হবে, শুধু সে সাজ চলে না, পড়বো আজকে, কিন্তু হতো না। ওই রকমভাবে পড়াশোনা হয়নি আমার। এই পড়াশোনা এইরকম নানা রকমভাবে একবার পড়লেই হয়ে গেছে আমার, আর দ্বিতীয়বার পড়তে হয়নি। সেরকম একটা মেন্টাল অবস্থা ছিল সেই সময়, মেন্টাল অবস্থা তাই ছিল। এখন তো কিছুই মনে থাকে না। তা গেল এই জায়গাগুলোতে তোমার, আমার মা চিন্তা করলেন যে লেখাপড়া বোধহয় হবে না, কারণ আমি তখনই আড্ডা দিতে শিখেছি। আমি নদীর পাড়ে চলে যাই, আমি কোথাও কোনো দিঘির পাড়ে চলে যাই, আমার 1-2 বন্ধু আছে, ওদেরকে নিয়ে। ভাই, মেট্রিক পাস করলেন? তারপরে মেট্রিক পাস করিনি, তখন মেট্রিক পাস করিনি। তখন তোমার আমার মা একদিন করলেন কি, যে ছেলেটি তো এরকম মানুষ হবে না। এই জন্য আমার বড় ভাইরা ছিলেন করাচিতে তখন, আর ওখানে একজন ছিলেন, 2 ভাই। 2 ভাইয়ের মধ্যে আমার মেজো ভাই আবার এমন মানুষ ছিলেন, তাকে আমি ভয় করতাম। এবং মা ওইটা বুঝেই বলছে যে যেভাবেই হোক নিয়ে যাও। একদিন রাতে আমি শুনি, রাতে ঘুম ভেঙে গেছে, আমি শুনি আমার মেজো ভাইয়ের সাথে আমার মা কথা বলছে যে নিয়ে যাও, আমি পারছি না। তো আমাকে নিয়ে গেল করাচি, নিয়ে আটকায় দিল। 4 বছরের মধ্যে আর ছাড়ে নাই। করাচিতে একটা নাটক করিনি আমি। কি করেছেন? হ্যাঁ, গান বাজনা করেছি, গান টান গেয়েছি, কবিতা লিখেছি,
অন্যান্য গল্প লিখেছি, এটা ওটা করেছি। আর ওখান থেকে পরে কলেজ, স্কুলেই ভর্তি হয়েছি। আবার স্কুল গেল, কলেজ গেল, ইউনিভার্সিটি শুরু করার পরে 2 বছর পরে আমাকে ছাড়লো আমার বড় ভাইরা। এখন অনেকটা নিরাপদ, চেহারা অন্যরকম করে ফেলে দিয়েছে। আচ্ছা, আমার বড় ভাইরা ছাড়লো আমাকে। আর বাড়িতে আসতে ইচ্ছা করতো খুব, তো মাকে না দেখলে যেটা হয় অনেকদিন। তো এই হলো গিয়ে তোমার ওখানে ইউনিভার্সিটির 2nd ইয়ার পর্যন্ত অনার্স পড়লাম করাচি ইউনিভার্সিটিতে। তারপর যুদ্ধ লাগলো, যুদ্ধে চলে এলাম দেশে। সেই সময় নাটক করেছিলাম একটা, শেষে যে আমার 2nd ইয়ারে আমার এক বন্ধু ইউনিভার্সিটি, ভাইদের কারাগার থেকে মুক্তি পাওয়ার পরে? না, মুক্তি আর কখনো হয়নি, ভাই তো ভাই। তা মুক্তি না, আমাকে আমার জীবনে মোড়টা ঘুরে দিছে, কারণ তারাও নাটক করে। তো 70 শেষে ডিসেম্বরের দিকে এসে আমার এক বন্ধু বলল, করাচি ইউনিভার্সিটিতে আমার এক বন্ধু বলল যে এরকম একটা নাটক লিখে ফেলেছি, সেই নাটকটি পারলে তুই ডিরেকশন দেখি। তা আমার তো ডিরেকশনের সেই ছোটোবেলা থেকে কেন আছে। আমি 6 বছর মতো ছিলাম করাচিতে, তখন এই মধ্যেই এইসব ঘটনাগুলো ঘটে গেছে। তা আমি বলছি দে নাটক পড়লাম, পড়ে আমরা রিহার্সাল শুরু করব। তাদের কাকে দিয়ে করাই, নায়ক কে করবে সেটা একটা কথা। আমি ডিরেকশন দিলে আমি তো এটা কাজ করব না, অভিনয় করব না। তো সেই সময় আমি একটি ছেলে পেলাম, সে আমার 1 বছরের জুনিয়র, বাংলাদেশ থেকে গেছে। তো সে পলিটিক্যাল সায়েন্সে ভর্তি হয়েছে। তো ওর সাথে আমার একটা জানাশোনা হয়ে গেল। তো আমি তাকিয়ে দেখলাম, দাঁড়িয়ে এটা তো দেখতে সুন্দর, একদম বেশ এক হারা গড়ন। আমি নাটক করবা? ওরে বলেছ তুই করবি না, এটা নায়ক। 3 মাস আমরা রিহার্সাল দিলাম, কিন্তু নাটকটি আর করা গেল না। ওটা একটা মনের মধ্যে খুব কষ্ট হলো আমার। কষ্টের কথা বলছিলেন? হ্যাঁ, কষ্ট হলো। তারপরে নাটকটি হলো না, ন্যাচারালি আমরা দেশে চলে এলাম, স্বাধীনতা যুদ্ধ। আবার 72-তে ঢাকা ইউনিভার্সিটি গেলাম। ঢাকা ইউনিভার্সিটিতে ঢুকেই এই ফেব্রুয়ারি 72-তে আমি আবার ট্রান্সফার হয়ে আসলাম ওখান থেকে, ঢাকা ইউনিভার্সিটিতে আবার লেখাপড়া শুরু করলাম। যুদ্ধ সব চলে গেছে। প্রথমেই ধরলাম আমি একটি নাটক, কারণ ওই যে নাটকটা ধরেছিলাম ওটা শেষ করা হয়নি, ওটা বোধহয় মনের মধ্যে ছিল। আমি প্রথমেই একটি নাটক ধরলাম ঢাকা ইউনিভার্সিটিতে। ওই যে ছেলেটিকে আমি নিয়েছিলাম না, 72 অথবা 3 দিকে দেখলাম একদিন কাগজে যে ও ঘোড়া থেকে নামছে। হ্যাঁ, সে হলো আমাদের নায়ক আলমগীর। বাহ। পরবর্তীতে তা ও 72-3 দিকে দেখলাম যে দেশে চলে আসছে। আমি তো আগেই আসছি। এই যে নাটকটি করলাম, আমার ডিপার্টমেন্ট ছিল ইংরেজি। তো ইংরেজি ডিপার্টমেন্টের থেকে এই নাটকটি করলাম, সেটাই ছিল স্বাধীনতার পরে ঢাকা ইউনিভার্সিটির প্রথম নাটক। এটার নাম ছিল হলো গিয়ে সোনার হরিণ। আর এটার নাট্যকার ছিল আমার বন্ধু নুরুল করিম নাসিম, ক্লাসমেট। আচ্ছা, ওর লেখা। ওকে বলছি তুই এইভাবে এই নাটকটা লেখ। নাটক লিখলো। ওই যে ইচ্ছাটা ছিল, সেই ইচ্ছাটাতে আমাকে প্রভাবিত করছে। এবং 72-তে আলটিমেটলি গিয়ে ঢাকা ইউনিভার্সিটির প্রথম নাটকটি আমার ডিরেকশনে ছিল এবং অভিনয়ও করেছি আমি সেখানে। তারপর থেকে তো তোমার ধরো এই যে অন্যান্য মিডিয়াগুলোতে, মিডিয়ার কথা তো পরে এলো। আমি 72-3 দিকে কিছু কাজ করেছিলাম ডিআইটিতে, টেলিভিশন, স্টেজ তো করছি। স্টেজে তখন আমার ওই নাটকের পরপরই তোমার শুরু হলো, ডাকসু নাট্যচক্র নামে একটি সংগঠন তৈরি হলো, যেটা মহামিদ তখন সাংস্কৃতিক সম্পাদক ছিলেন ডাকসুর, আর আমি তখন ঢাকার ইংরেজি ডিপার্টমেন্টের জিএস হলাম মাত্র। তা আমরা দুজনে এটার সাথে লেগে গেলাম। আমি গিয়ে নাট্যচক্রে ঢুকলাম। প্রথম আমি নাট্যচক্রের সেক্রেটারি ছিলাম। নাট্যচক্র হলো গিয়ে, নাটক তো আগেও হতো আমাদের দেশে, কিন্তু নবনাট্যান্দোলন যেটা বলে সেইটার গোড়ার কথা এটা। আচ্ছা,
আচ্ছা ভাইয়া, এর মধ্যে তো লেখার বিষয়টা চলছিল। হ্যাঁ, আপনি লেখা একবারে চলছিল। শুরু থেকে আপনি হ্যাঁ, লেখকই একদম, ছিলেন, ছোটবেলা থেকে। কম বেশি লেখকই ছিলেন। হয়তো অভিনয়ের জন্য কখনো সময় কম দেওয়া হয়েছে, কখনো বেশি দেওয়া তো হয়েছে। এখানে একটু কথা বলে তোমাকে রাখি। এই কথাটি একবার আমি এখানেও বলেছিলাম। সেটা হলো এই যে আমি শিল্প সাহিত্য চর্চা করি। শিল্প জিনিসটা কি? আমার কাছে শিল্প একটি ঘর, একটা বাড়ি, একটা ঘর। তার মধ্যে কোনো ঘর কি এরকম আছে যে ঘরে কোনো কোঠা নেই, কোনো রকম রুম নেই? না, একটাই, সেরকম তো নেই, না। বিভিন্ন রুম থাকে। শিল্পের জায়গাটি হলো এটা। ওই বাড়িটির মধ্যে অনেকগুলো রুম থাকে এবং সেই রুমগুলোর কোনটাতে যে একটা লোক যায় নাই এরকম একটি লোক পাওয়া যাবে না। এই জন্য আমি সব জায়গায় যাই, যেটা আমার ভালো লাগে আমি সেটাই করি। তারপর সুতরাং তুমি বারান্দায় খুব আরাম করে বসা যায়। সব জায়গায় আমি সর্বত্র যাব, কারণ ওটা তো ঘর, শিল্প। এখন শিল্প আরেকটা জিনিস, নির্ভর করে শিল্প হলো গিয়ে চারপাশে যে অন্যান্যগুলো আছে না, সেখানে তুমি চলাচল করলেই শিল্পটি সমৃদ্ধ হবে। একটা জেনে বসে থাকলে তো আর হবে না। না, সব কিছু নিয়ে তিলোত্তমা জিনিসটা তো। আর নাটক হলো গিয়ে তিলোত্তমা শিল্প, তিল তিল করে সব কিছুই এর মধ্যে থাকে। হ্যাঁ, তিল তিল করে এর মধ্যে সব কিছু থাকে, জীবনের যা যা হয়। সেক্ষেত্রে আমি বলছি, লেখক হলে যে লিখতেই থাকবে তা নয়। অভিনয় করতে গেলে শুধু অভিনয় করবে তা কিন্তু নয়, তা তো জীবন আছে। আর জীবন তো এই নয় যে তুমি একটা জায়গায় দৌড়াদৌড়ি করলে, তা তো না। জীবনের মধ্যে যা আছে তুমি সব কিছুর সাথে কিন্তু সম্পৃক্ত থাকবে। ভাই লেখার শুরুটা একটু জানবো, মানে শুরুটা কিভাবে হয়েছে? লেখার প্রথম শুরুটা বই হলো প্রকাশ ইত্যাদি। সূর্যমুখী নামে একটি পত্রিকা বেরোলো এক জায়গায়, ঢাকার বাইরে। রংধনু ঢাকার বাইরে, বরিশাল নয়, ঢাকার বাইরে। তা আমার এক বন্ধু, আমরা তখন ছিল মনে করো 8-10 বছর হবে আমাদের। তো ওই সময় একটা মানে কিশোর পত্রিকা, শিশু কিশোরদের জন্য, রংধনু নাম ছিল। ওটার মধ্যে আমার ওই বন্ধুর নাম লেখা ছিল, ছাপা, বশিরের নাম লেখা ছিল ওটার মধ্যে। ওটা দেখে আমি খুব তাজ্জব হলাম, আরে কোত্থেকে একটা বই আসছে তার মধ্যে বশিরের নাম, ছাপার অক্ষরে। হ্যাঁ, ছাপার অক্ষরে। তখন আমারও বড় ইচ্ছে হলো যে একটু ছাপার অক্ষরে দেখি নাম। তো বলছে কোনো সমস্যা নাই। বশির বললো নামটা পাঠাই দিবি, কোনো সমস্যা নেই, ওর নাম দিয়ে দেবে, মেম্বার হয়, নতুন মেম্বার। এই শুরু হলো এক ধরনের। আমি খেয়াল করে দেখলাম যে আমার মধ্যে এক ধরনের বোধ কাজ করে। যেমন ধরো তোমার বৃষ্টি আসতো, বরিশালের বৃষ্টি অনেক দূর থেকে শব্দ করে করে আসছে এবং এরা এমন ঝাঁপিয়ে পড়তো টিনের চালের উপরে। হ্যাঁ, টিনের চালের উপরে ঝাঁপিয়ে পড়তো এমনভাবে, শব্দ করে একটা, এই 2-3 মিনিট, তারপরে আবার নেই, এরকম হয়ে যেত। এই সময় আমি কাগজপত্র নিয়ে উপরে যেতাম। আমি জানি লোকজন কবিতা লেখে, আমার ভেতরেও কবিতা লেখার একটা খুব ইচ্ছা হতো। আমি না সেই অবস্থাতে ওই বয়সেই আমি কাগজ কলম নিয়ে চলে যেতাম উপরে দোতলায়, কিন্তু কোনোদিন কোনো কিছু লেখা হয়নি। এরকম কোন লেখা হয়, কী লিখবো আমি তো জানি না। তা সেই করে, সুতরাং ওটাও ছিল, এই ব্যাপারগুলো সম্পূর্ণ আমার মধ্যে ছিল, যা যা আমি করেছি জীবনে, এগুলো আমার ছোটবেলা থেকে লেখার তাড়না আপনি বোধ করতেন, তাড়না বোধ পারেন বা না পারেন। হ্যাঁ, তাড়না বোধ করেছিলাম এবং শেষে তো লিখতেই হলো, কিছু করার নেই। শিল্প সাহিত্যের মধ্যে যা যা পড়ে সবই তুমি করবা, কিন্তু তোমার ভেতরে যদি ওটা না থাকে, তোমাকে যদি না ভোগায়, ইফ ইউ ডোন্ট ব্লিড উইদিন, তাহলে সেটা করবে না। হ্যাঁ, আমি বলছিলাম তোমাকে যে তোমার যদি কষ্ট না হয় ভেতরে, তাহলে যা তুমি তৈরি করবে সেটা আসল হবে না। একটা কিছু নকল করা, সেটা তো আসল নয়। না, আসল আর নকল দুটো জিনিস না। তুমি যদি নিজে একটা পাও, ইন্সপিরেশন পাও ভেতরে তোমার অভিজ্ঞতা থেকে দেখে, আর সেটা তুমি যদি লিখতে ইচ্ছা করো, তাহলে তুমি লিখতে পারবে, যদি ইফ ইউ ট্রাই, নালতে পারবে না। অনেকদিন তাড়না থাকবে যে আপনার মতো বারবার ছুটে যাওয়া হবে, হয়তো লেখা নাও হতে পারে, কিন্তু কখনো হবে হয় নাই। আমি গিয়েছি কলম নিয়ে, আমি ওই যে বৃষ্টির যে ঝাঁপিয়ে পড়ার যে ব্যাপারটা, শব্দটা, এটা মানে সাংঘাতিক, সব বলা যায় না। আর এগুলো তো যেহেতু
অতটা ইয়ে করা যায় না, বর্ণনা করাও যায় না, সেই জন্যই হয়নি। তখন তো আমার ঘটে শব্দ কম, তখন তো ভোকাবুলারি তত বেশি ছিল না। যাই হোক ভাইয়া, তবে আরেকটা প্রসঙ্গে যাওয়ার আগে একটা বিষয় আপনাকে জানাতে চাই। এই অনুষ্ঠানে যারা পৃষ্ঠপোষক আলোঘর প্রকাশনা, তাদের একটা কার্যক্রম আছে স্কুল ভিত্তিক, স্কুলে স্কুলে বইমেলা করে। এই বিষয়টা হয়তো আপনাকে বলা হয়নি আগে, এখন বললাম। শুনেছি। আপনি বিষয়টাকে কিভাবে দেখেন? অবশ্যই অবশ্যই সুন্দরভাবে দেখি, কারণ আমি বিশ্ব সাহিত্য কেন্দ্রের বই পড়ার সাথে তো বহুকাল ধরে যুক্ত। আমি জানি তো এটা কি জিনিস। বই পড়া শুধু নয়, পড়া জিনিসটা কীরকম, তুমি একবার পড়ে গেলে শেষ হয়ে গেল তা কিন্তু নয়, ওদের ভেতরে আসতে হবে। যে জ্ঞানটুকু ওখানে আছে সেটা যদি রক্তে যদি না মেশে তাহলে ওটা পড়া হলো না। পড়া আগে যেমন আমার মনে আছে, আমি একটা নাটক পুরো লিখে পড়ে ফেললে, একটা নাটক পুরো পড়ে ফেললে বা কোনো একটা লেখা পড়ে ফেললে ওইটা আমার জানা থাকতো যে কোন জায়গায় কোন শব্দটি আছে। এখন তো আর সে মেরিট নাই, ওই মেমোরি তো আর এখন আর নেই। আপনি একটা কথা বলছিলেন একটু আগে যে নায়কের চরিত্র থেকে এখন দাদার চরিত্র করি। আপনাকে আমরা যখন কোথাও কেউ নাটকে দেখেছি, সেই চরিত্রে মানুষ কিন্তু বকাবকি করেছে, আপনি মুনার সঙ্গে প্রতারণা করেছেন। খবর আমাকে তো খেপে গেছে, মহিলারা বিশেষ করে মুনার সঙ্গে প্রতারণা করেছেন। ওই যে সময়টা, এই সময় দাদার চরিত্র করছেন, একটা মধ্যে লম্বা সময়, নায়ক দাদা হয়ে যাওয়া কম কথা নয়, একটা বড় অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাওয়া। কিন্তু বইমেলা যখন আপনাকে আমরা দেখি, লেখক হিসেবে দেখি, এই যে দুইটা সত্তা পাশাপাশি আপনি ধারণ করছেন অনেকগুলো সত্তাই, আবৃত্তি শিল্পী ইত্যাদি ইত্যাদি, অর্থাৎ একটা ঘরের সব রুমের মধ্যে যেতে চাই, কিন্তু দুইটা রুমে একটু বেশি সময় থেকেছেন। সেটা থাকা হয়। কেমন রুমের অবস্থাটা কেমন একটু শুনি না। ভালো ভালো, সেগুলো ভালো। লেখালেখি রুমের বইপত্র কম বেরোয় না, অনেকেই বেরিয়েছে। তবে আমার যেটা হচ্ছে অনুবাদটা আমার একটা মানে আকর্ষণ হয়েছিল, এবং সেই জন্যই আমি অনুবাদ করছি। আমি এক সময় স্টেজ ছেড়ে দিলাম, আমি থিয়েটার করেছি প্রায় 22-24 বছর, কিন্তু আমি এক সময় ওটা ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে আমি ভাবলাম যে একটা কাজ করি, নাটক কিছু আমি অনুবাদ করি। কারণ আমাদের তো তখন নাটকের বিভাগ হয়ে গেছে বিভিন্ন জায়গায়, ইউনিভার্সিটিগুলোতে, ইভেন কলেজেও তো করার চেষ্টা করেছিলাম আমরা, তো ইউনিভার্সিটিতে হয়েছে। তো বিভাগগুলোতে বইটই তো লাগবে, পড়াশোনাটা ইংরেজি করেছিলাম, তো সুতরাং একটু অনুবাদ করার তো সমস্যা হবে না। তাই আমি ভাবলাম যে কিছু অনুবাদ করি। দেন আই স্টার্টেড ইট, অনুবাদ করতে শুরু করলাম। সেটা 80s-এ, 80 সালের দিকেই লিবিয়ায় গিয়েছিলাম মাস্টারি করতে একবার, 80-র দিকে। ওই মাস্টারি করতে গিয়ে দেখলাম কাজ নাই কোনো কিছু, আর ওখানে বইপত্র পাওয়া যায় না। একদিন একটা বই পেলাম, ওইটা তখন ট্রান্সলেট করতে শুরু করলাম, এই কাজটা এখান থেকে শুরু করি। হ্যাঁ, এই পর্যায়ে এসে পরিকল্পনা, হয়তো খুব বেশি পরিকল্পনা করে কাজ করা হয় না, তবুও একটা পরিকল্পনা থাকে। লেখার পরিকল্পনাটা কি আগামী ভবিষ্যতের জন্য? খটকা একটা করছি, মানে অনুবাদ করছি এখন। খটকা না কাঠকুঠা? খটকা কাজ, ওইটা কাজ করছি। তো ওইটা খুব ভোগাচ্ছে আমাকে, ওকে ধরতে 3 মাস 5 মাস চলে গেছে। মানে কি কাজটা একটু যতটুকু বলা যায় আমাদের? এটা একটা রোমান এম্পায়ার মার্কাস অরেলিয়াস, ওর একটা বোধ, সে একবার নিজের সাথে নিজে কথা বলেছিল। ওইটার নাম পরবর্তীতে মেডিটেশন হয়েছে। আজকাল যে মেডিটেশন শব্দগুলো শুনুন না, এটার উৎপত্তি হলো কি ওইটা মেডিটেশন। ওই বইটা করছি আমি এখন। আর প্রতি বছর বইমেলায় আপনাকে যে দেখি লেখক হিসেবে, সেখানে সংখ্যা কত হলো? সংখ্যা আপনি বলেছিলেন প্রথমে যে সংখ্যার বিষয়টা দেখা। আমি তো বাচ্চাদের জন্য লিখি, বড়দের জন্য লিখি, সব কিছু মিলে সংখ্যা তুমি একেবারে কম নয়। সব ধরনের বইপত্র তো, তাতে করে তোমার ধরো গিয়ে আমি আবার অন এয়ার যে নাটকগুলো গেছে, প্রায় 40খানা নাটকের মতো আমার অন এয়ারই হয়েছে। তার মধ্যে অনেকের গল্প থেকে নাটক, সেটা অন্যের গল্প আমি করেছি। আমার নিজের ব্যক্তিগতভাবে 30খানার মতো প্রায় আছে। তো এই যে জিনিসগুলো শতখানেকের কাছাকাছি হবে আর কি। আবৃত্তির বিষয়টা আপনি কখনো আনেননি, আমিও হয়তো প্রশ্ন করিনি, কিন্তু আবৃত্তি আপনি করেন কম বেশি? হ্যাঁ, কবিতা পড়ি, নিজের কবিতা যখন পড়ি তখন আবার চিন্তা করি যে মানে
এটা আবৃত্তি তো আমি স্কুলে করেছি, স্কুলে কলেজেও করেছি, বিভিন্ন অনুষ্ঠানেও করেছি। আবৃত্তির যে ব্যাপারটি সেটা হলো কি কবিতাটিকে শতভাগ তোমার বুঝে কবিতাটিকে ওইভাবে মানুষকে বোঝাতে হবে, এমনভাবে পড়বে যেন সবাই বুঝে যায়। নর্মালি একটা লোক কবিতা হলে জায়গা মতো করতে পারে না, এই যে গ্যাপগুলো, হ্যাঁ, ঠিক মতো বসা, ঠিক মতো এই লাইনটাকে দেয়া, এগুলো কখনো কখনো হয় না, কিন্তু প্র্যাকটিস করলে ওটা বেরিয়ে আসে। তখন ওই রকমভাবে কণ্ঠটা একটু ভালো হলে আরও সুবিধা হয়, কিন্তু কণ্ঠ আলাদা করে ফোলাবার দরকার নেই, যার যেটা আছে সেটাই। আরেকটা কথা আমি বলি, যে যাই করুক শিল্পের এই সার্কেলে, শিল্পের সার্কেলে, তার ভেতরে যা আছে সেটা সে করবে, নকল করার কোনো অবকাশ নেই। আমার ইচ্ছা হয় না, করো না, যদি ইচ্ছা হয় করো, ব্যাপারটা কিন্তু এই। তবে শিখতে হবে ভাইয়া। আজকে কিন্তু ইচ্ছে না হলেও শেষ করতে হচ্ছে। হ্যাঁ, শেষ তো করতেই হবে, শেষ তো আছেই। ভাই আপনার জন্য শুভকামনা, ভালো থাকবেন আপনি। অনেক তোমাদেরকেও, আমি যারা শুনলেন এতক্ষণ আমার কথাবার্তা, আমি জানি না কি কথা হয়েছে, আমি তাদের কাছে কৃতজ্ঞ। দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম অভিনেতা এবং লেখক খায়রুল আলম সবুজের কথা। তিনি বলছিলেন তার ব্যক্তিজীবন সম্পর্কে, কর্মজীবন সম্পর্কে। আশা করছি তার কথাগুলো আপনাদের ভালো লেগেছে, জানা কথাগুলো আবার জেনেছেন। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, এখন বিদায় নেব। এই অনুষ্ঠানটি প্রচার হয় প্রতি রবিবার রাত 8:30টায়, আর প্রচারিত পর্বগুলো দেখা যায় জিটিভির ইউটিউব চ্যানেলে। সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকবেন। আর হ্যাঁ, আমরা আমাদের অতিথিকে বই উপহার দেই আলোকর প্রকাশনীর সৌজন্যে। সবাইকে আবারও শুভকামনা জানিয়ে বিদায় নিচ্ছি আমি ইকবাল খন্দকার। আল্লাহ হাফিজ।